হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখে এর তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা এটি নিয়ে আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবা। এবং তোমরা যারা আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবা। হ্যাঁ, তো আমি ক্লাসটি শুরু করছি। তথ্যকে সাজিয়ে তথ্যমূলক লেখা তৈরি করা হয়। নিচে একটি তথ্যমূলক লেখা দেওয়া হলো। এটি রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে লেখা। এটি রচনা করেছেন সেলিনা হোসেন। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত লেখক। রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছেন সেলিনা হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জহির মোহাম্মদ আবু আলী সাবের প্রভূত ভূসম্পত্তির অধিকারী ছিলেন, অর্থাৎ জমিদার ছিলেন। পায়রাবন্দ গ্রামে তাদের বাড়িটা ছিল বিশাল। 3.5 বিঘা জমির মাঝখানে ছিল তাদের বাড়িটি। রোকেয়া যে সময় জন্মগ্রহণ করেছিলেন সে সময় বাঙালি মুসলমান সমাজে শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না। ফলে মুসলমানরা শিক্ষা দীক্ষা, চাকরি, সামাজিক প্রতিষ্ঠার দিক থেকে পিছিয়ে ছিল। মেয়েদের অবস্থান ছিল খুবই শোচনীয়। পর্দা প্রথা কঠোরভাবে মানা হতো বলে মেয়েদের শিক্ষালাভের কোনো সুযোগ ছিল না। কিন্তু মেধাবী রোকেয়ার প্রবল আগ্রহ ছিল লেখাপড়ার প্রতি। রোকেয়ার বড় 2 ভাই কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে উচ্চশিক্ষা লাভ করেন। বোনদের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাবের বোন করিমুন্নেসা ও রোকেয়াকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন। করিমুন্নেসার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা সাহিত্য রচনা ও চর্চায় আগ্রহী হয়ে ওঠেন। রোকেয়া তার রচিত মতিচুর 2য় খণ্ড করিমুন্নেসাকে উৎসর্গ করেছিলেন। উৎসর্গপত্রে তিনি লিখেছেন, আপাজান, আমি শৈশবে আপনারই স্নেহের প্রসাদে বর্ণ পরিচয় পড়িতে শিখি। অপর আত্মীয়গণ আমার উর্দু ও ফার্সি পড়ার তত আপত্তি না করলেও বাঙ্গালা পড়ার ঘোর বিরোধী ছিলেন। একমাত্র তুমি আমার বাঙ্গালা পড়ার অনুকূলে ছিলে। নানা বাধা এড়িয়ে রোকেয়া আপন সাধনে বাংলা ভাষার সাহিত্য সৃষ্টি করেছেন। তাই রোকেয়া সাখাওয়াত হোসেন একজন অসাধারণ নারী। 1897 সালে কিশোরী বয়সে বিহারের ভাগলপুর ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয়। স্বামীর সহযোগিতায় তিনি তার পড়াশোনা চর্চা চালিয়ে যান। বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে। কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় তার প্রথম রচনা পিপাসা। বিভিন্ন সময় তার রচনা নানা পত্রিকায় ছাপা হয়ে থাকে। 1905 সালে প্রথম ইংরেজি রচনা সুলতানাস ড্রিম মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়। তার রচনা সুধীমহলের দৃষ্টি আকর্ষণ করে। তিনি সাহিত্যিক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। 1909 সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান। রোকেয়া ভাগলপুরে তার নামে সৈয়দ মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তখন স্কুলের ছাত্রীর সংখ্যা ছিল মাত্র 5 জন। 1911 সালে স্কুলটি তিনি কলকাতায় স্থানান্তর করেন। শুরুতে ছাত্রীর সংখ্যা ছিল 8। আস্তে আস্তে স্কুলের ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। রোকেয়া বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষিত করার জন্য শুধু স্কুলই প্রতিষ্ঠা করেননি, ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য বাবা মায়ের কাছে নিবেদন করেছেন। এই কাজে তিনি ছিলেন একজন নির্লস কর্মী। তার অক্লান্ত প্রচেষ্টার ফলে নারী শিক্ষার অগ্রগতি সূচিত হয়। মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলোর দিকে এগোতে থাকে। 1916 সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকে দুস্থ নারীদের বিভিন্নভাবে সাহায্য করা হতো। তাদের হাতের কাজ শেখানো হতো, সামান্য লেখাপড়া শেখানোর ব্যবস্থাও ছিল। এক কথায় এই সংগঠনটির লক্ষ্য ছিল সমাজে সাধারণ দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলা। রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা 5টি। মতিচুর প্রথম খণ্ড 1904 সালে এটা ছাপা হয়। সুলতানাস ড্রিম 1908 সালে, মতিচুর 2য় খণ্ড 1922 সালে এবং পদ্মরাগ 1924 ও অবরোধবাসিনী 1931। এতটুকু কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। বেগম রোকেয়া কয়টি বই প্রকাশিত করেছেন, কত সালে প্রকাশিত করেছেন, তাদের নাম কি, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট প্যারা, তোমরা এটা পড়ে নিবা। তোমরা এটা মুখস্থ করে নিবা। রোকেয়া এই উপমহাদেশের একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। নারী শিক্ষার অগ্রদূত হিসেবে সমগ্র বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয়। 20 শতাব্দীর সূচনায় তিনি 2 ভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছিলেন। 1, মেয়েদের জন্য স্কুল স্থাপন করে। 2, নিজের রচনায় নারী মুক্তির দিক নির্দেশনা দিয়ে। তিনি 1932 সালের 9 ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1932 সালের 9 ডিসেম্বর, কলকাতায়। সো আমরা এখন শব্দার্থগুলো দেখিনি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা মুখস্থ করে নিও।
অক্লান্ত, ক্লান্তিহীন, অগ্রগতি, এগিয়ে চলো, অগ্রদূত, পথপ্রদর্শক, অনুকূলে, পক্ষে, অনুপ্রেরণা, উৎসাহ, আগ্রহ, ইচ্ছা, আত্মপ্রকাশ, আবির্ভাব, আবেদন, নিবেদন, অনুরোধ। উৎসর্গপত্র, বইটি কাকে উৎসর্গ করা হয়েছে বইয়ের যে পাতায় তা লেখা থাকে। উপমহাদেশ, দক্ষিণ এশিয়ার বৃহৎ অঞ্চল, খণ্ড, অংশ, ঘোর, প্রবল। ডেপুটি ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা, দিক নির্দেশনা, পথ দেখানো। দুস্থ, অসহায়, দূরদৃষ্টি সম্পন্ন, ভবিষ্যতে কি হবে তা যিনি আন্দাজ করতে পারেন। নারী মুক্তি, নারীর স্বাধীনতা, নির্লস, যার আলস্য নেই। পর্দা প্রথা, নারীদের ঘরের বাইরে না যাওয়ার সামাজিক রীতি। পারদর্শী, দক্ষ, প্রচলন, চালু, প্রবল, খুব, হ্যাঁ, প্রভূত, প্রচুর। বর্ণ পরিচয়, বর্ণমালা শেখার বই, বাঙ্গালা, বাংলা ভাষা। বিংশ শতাব্দী, 20 শতক, 1901 সাল থেকে 2000 সাল পর্যন্ত, একে বলে বিংশ শতাব্দী। শতাব্দী অর্থ 100 বছর, হ্যাঁ। বিশাল, অনেক বড়, ভাগলপুর, বিহারের একটি জেলা শহর। ভূসম্পত্তি, জমি জমা, ভূ অর্থ জমি, হ্যাঁ। মাদ্রাজ, ভারতের একটি শহর, বর্তমান নাম চেন্নাই। শোচনীয়, অত্যন্ত খারাপ। সংগঠন, প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠা, সমাজের সম্মানজনক অবস্থা নিয়ে থাকা। সেন্ট জেভিয়ার্স কলেজ, একটি কলেজের নাম। স্থানান্তর, জায়গা বদল। স্নেহের প্রসাদে, আদরে। স্বাবলম্বী, স্বনির্ভর। সো তোমরা এই শব্দার্থগুলো পড়বা এবং মুখস্থ করবা, হ্যাঁ। দেখো পরে কি বুঝলাম, এই লেখায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে এই লেখার আলোকে। চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই, হ্যাঁ। এই লেখায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে। এই লেখায় একজন মহিষী নারীর জীবনভিত্তিক বিভিন্ন তথ্য ব্যবহার করা হয়েছে। এই লেখার কোন তথ্যটি তোমার সবচেয়ে ভালো লেগেছে? সবচেয়ে ভালো লেগেছে রোকেয়া সাখাওয়াত হোসেনের শিক্ষার প্রতি আগ্রহ ও অনুরাগ, মেয়েদের শিক্ষা উন্নতির জন্য জীবনভর প্রচেষ্টা। এ ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছো? এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এ ধরনের লেখা পড়েছি। কাদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয়? যারা বিখ্যাত মানুষ, মানুষের জন্য অনেক কিছু করে গেছেন, এমন সুপরিচিত ব্যক্তিদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয়। এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে বা কোন বিষয়টি তোমার কাছে বিশেষ লক্ষণীয় মনে হয়েছে? এই লেখা থেকে রোকেয়ার জীবন সংগ্রামের কাহিনী জানতে পেরেছি, তার লেখা বিভিন্ন বইয়ের জানতে পেরেছি, তার নানা মহৎ কাজ সম্পর্কে জানতে পেরেছি। বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে প্রতিকূল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রোকেয়ার নানারূপ লড়াই। সো তোমরা এটা নোট করে নিবা বা স্ক্রিনশট নিয়ে রাখবা, হ্যাঁ। আমরা পরবর্তীগুলো দেখে নিই। দেখো, বলি ও শিখি, রোকেয়া সাখাওয়াত হোসেন, রচনা লেখক যা বলে তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো। আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। দেখো, উত্তর, বেগম রোকেয়া 1880 সাল রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় মুসলমান সমাজে বাংলা ও ইংরেজি ভাষার প্রচলন ছিল না। পর্দা প্রথার জরাকারিতে মেয়েদের অবস্থা খুব খারাপ ছিল। রোকেয়া বড় বোন ও বড় দুই ভাইয়ের সহায়তায় অনেক লাঞ্ছনা ও গঞ্চনা সহ্য করেও পড়ালেখা চালিয়ে যান। তারপর 1897 সালে ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিয়ে হলে স্বামীর সহযোগিতায় তিনি লেখাপড়া চালিয়ে যান। তার সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে পিপাসা রচনার মাধ্যমে। তারপর তার বিভিন্ন রচনা বিভিন্ন পত্রিকায় ছাপা হতে থাকে। 1905 সালে ইংরেজি রচনা সুলতানাস ড্রিম এর মাধ্যমে তিনি সাহিত্যিক হিসেবে পরিচিত পান। 1909 সালে তার স্বামী মারা গেলে স্বামীর নামে গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য অনুরোধ করেন। এভাবে ধীরে ধীরে শিক্ষিত নারী বাড়তে থাকে। বেগম রোকেয়া নারী শিক্ষার অগ্রদূত হিসেবে স্বীকৃত। তিনি 1932 সালে মৃত্যুবরণ করেন। সেটা ছিল আমার ভাষায় লেখা, হ্যাঁ। এভাবে তোমরা তোমাদের ভাষায় লিখতে পারো। আমি খুবই সংক্ষিপ্তভাবে লিখেছি, তোমরা এর চেয়ে সংক্ষিপ্তভাবে বা একটু বড় করে লিখতে পারো তোমাদের ভাষায়, হ্যাঁ। আমার পরবর্তীটা দেখে নিই। দেখো, কিভাবে লিখবো তথ্যমূলক লেখা। মূলত তথ্য উপস্থাপন করা হয় যেসব রচনা, সেগুলোকে তথ্যমূলক লেখা বলে। তথ্য নানা ধরনের হতে পারে, তাই তথ্যমূলক লেখাও নানা রকম হয়। জীবনীয় এক ধরনের তথ্যমূলক লেখা। এছাড়া বিভিন্ন ধরনের বিশ্বকোষ গ্রন্থে কিংবা অনলাইনে উইকিপিডিয়া বহু ধরনের তথ্যমূলক লেখা পাওয়া যায়। তথ্যমূলক লেখার সাধারণ কিছু নিয়ম নিচে উল্লেখ করা হলো। তথ্যমূলক লেখা এর ইংরেজি শব্দ কি? ইনফরমেটিভ রাইটিং, হ্যাঁ। কি নিয়ে লেখা হবে তা ঠিক করতে হবে। প্রথম নির্দেশনা। দ্বিতীয় হচ্ছে লেখাটি কী ধরনের তথ্য থাকবে তা নিয়ে ভাবতে হয়। তৃতীয় হচ্ছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হয়। চতুর্থ, ধারাবাহিকতা বজায় রেখে তথ্যগুলো সাজাতে হয়। পঞ্চম, বিষয়ের সাথে মিল রেখে লেখাটির শিরোনাম তৈরি করতে হয়। ষষ্ঠ, তথ্যকে স্পষ্ট করতে ছবি, ছক, সারণ ইত্যাদি ব্যবহার করা যায়, হ্যাঁ। তথ্যমূলক রচনার প্রস্তুতি।
তোমরা দলে ভাগ হয়। এরপর শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের এসব তথ্য সংগ্রহ করো। তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের ইতিহাস, অবস্থান ও কাঠামো, বর্তমান শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন কর্মকাণ্ড, অর্জন ও কৃতিত্ব, প্রতিষ্ঠানের ছবি এগুলো সংগ্রহ করবা। হ্যাঁ, সো দেখো, প্রতিটি দলের সংগ্রহ করা তথ্য আলাদা আলাদা কাগজে লিখে বড় কাগজে সেট দাও। বড় কাগজ দিয়ে এমন এক জায়গায় রাখো যাতে সবাই দেখতে পায়। হ্যাঁ, বড় কাগজে সেটে রাখা তথ্যগুলো কাজে লাগিয়ে একটি তথ্যমূলক রচনা তৈরি করো। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি। আমি এখানে যে স্কুলটা দিয়েছি তোমরা সেটা দিবা না, তোমরা তোমাদের স্কুলের দিবা এবং তার ইতিহাস দিবা। আমি শুধু একটা নমুনা দেখিয়েছি। হ্যাঁ, তোমরা এই স্ট্রাকচার অনুযায়ী লিখবা এভাবে, বুঝছো? আমাদের বিদ্যালয়ের নাম জাজিরাহাট উচ্চ বিদ্যালয়, এখানে তোমাদের বিদ্যালয়ের নাম দিবা। হ্যাঁ, সো এভাবে তোমরা তোমাদের বিদ্যালয়ের ইতিহাস দিয়ে দিবা। হ্যাঁ, সো তোমরা এটা নোট করে নিতে পারো, সেখানে তোমরা একটু প্র্যাকটিস করে নিতে পারো। হ্যাঁ, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবা। হ্যাঁ, আমরা পরবর্তীগুলো দেখিনি। সো আমরা পরবর্তীতে চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক লেখা এটা নিয়ে আলোচনা করব। সো আজকে এ পর্যন্তই। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবা। হ্যাঁ, সো আজকে পর্যন্তই। আমরা পরবর্তীতে চতুর্থ পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং নতুন ভিডিওতে সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।